ফিরে এলাম বিরতির পর। আপনারা আছেন একাত্তর সংযোগে। কথা বলছি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, রাজনীতিতে দলগুলোর মধ্যে যে বৈরিতা, সে প্রসঙ্গে আবারও অতিথিদের কাছে যাচ্ছি। আমিনুল ইসলাম, আপনার কাছে আসতে চাই। আমরা সাম্প্রতিক সময়ে যে তিনটি ঘটনা সামনে এলো, তা হচ্ছে সংসদ সদস্য আনার হত্যাকাণ্ড, এবং এটি কোনো আসলে রাজনৈতিক হত্যাকাণ্ড না। এখন পর্যন্ত ঘটনা যা দেখা গেল তা একেবারেই অপরাধ জগতের ঘটনার কারণে এই হত্যাকাণ্ড বলেই বোঝা যাচ্ছে। সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, সাবেক পুলিশ প্রধানের দুর্নীতি, বিষয়গুলো সামনে উঠে এসেছে। দল হিসেবে আওয়ামী লীগ কোন অবস্থানে এই বিষয়গুলো নিয়ে? খুব স্পষ্ট কথা, আমরা আওয়ামী লীগ দল হিসেবে বা সরকারে আছি সেই হিসেবে এটা নিয়ে কোনো ধরনের বিব্রতকর আমরা পরিস্থিতিতে মোকাবেলা করছি না। বিকজ আপনাকে মনে রাখতে হবে আমাদের সবাইকে, জনাব আজিজ আহমেদকে যখন সেনাপ্রধান করা হয়েছিল তখন কিন্তু তাকে মইনুল আহমেদের মতো 8 জনকে ডিঙ্গিয়ে তাকে সেনাপ্রধান করা হয়নি। এবং ওনার সাথে যদিও আমার কোনো ব্যক্তিগত ঘনিষ্ঠতা নেই, আমি মিডিয়ার মাধ্যমে যেটা জেনেছি ওই সময়ে একজন সেনাবাহিনীর প্রধান হিসেবে তার যে সমস্ত ডিগ্রিগুলো ছিল ওই সময়ে অনেক সেনাপ্রধানের সেটা ছিল না। এক, দ্বিতীয়ত তার বিরুদ্ধে যে দুর্নীতির কথা বলা হচ্ছে, এখনো পর্যন্ত কোনো মিডিয়া কোথাও সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ করেনি, যেটি অল আর প্রাইম মিনিস্টার ম্যান নামে একটা আওয়ামী লীগ বিরোধী শক্তি বিদেশে বসে যে প্রপাগান্ডাগুলো চালিয়েছে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আরেকটা অভিযোগ হচ্ছে তিনি তার ভাইকে একটু হত্যা মামলা থেকে বাঁচিয়েছেন। আমি মনে করি তার ভাইটাকে আমি চিনি, যেহেতু সে ছাত্রলীগ করতো, তোফায়েল আহমেদ জোসেফ। সে 97 সালে তাকে গ্রেফতার করা হয় যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এবং সে আওয়ামী লীগের ইতিবাচক বিষয় হচ্ছে কি, সে ছাত্রলীগের নেতা হওয়ার পরও তার বিরুদ্ধে হত্যাকাণ্ড থাকার কারণে সে গ্রেফতার হয়। এবং 2001 সালের 15 জুলাই আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হ্যান্ড ওভার করে তখনও সে কারাগারে ছিল। সে এক নাগারে 22 বছর কারাগারে ছিল, এবং তাকে পরবর্তীতে অ্যাপিলিয়েট ডিভিশন তার মৃত্যুদণ্ড সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন করেছে। আমি একজন সচেতন মানুষ হিসেবে খোঁজ খবর নিয়ে যেটা জেনেছি, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একজন আসামি যদি 22 বছর এক নাগারে কারাগারে থাকে এবং সে কারাকোর্টের বিরুদ্ধে কোনো অসদাচরণ না করে, তার কিন্তু ক্ষমাও চাইতে হয় না, অটোমেটিকলি তাকে মাফ করে দেওয়া হয়। সে জায়গায় তাকে যদি রাষ্ট্রপতি ক্ষমা করে থাকে, এখানে দোষের কিছু থাকে না। আওয়ামী লীগের অবস্থান এই দুর্নীতি প্রসঙ্গে জানতে চাই। জি, এবং বলছেন বেনজিরের বিষয়টা, বেনজিরের সময়ও তখন তাকে পুলিশ বাহিনী প্রদান করা হয়, তখন তার একজন সিনিয়র কোর্ট টপকে তাকে পুলিশ প্রদান করা হয়নি। এখন সে পুলিশের প্রধান হবার পরে সে ব্যক্তিগত পর্যায়ে যে অপকর্ম করেছে সে অপকর্মের দায় আওয়ামী লীগ নিতে পারে না, নিচ্ছে না বলে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে, এবং সেগুলো তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হচ্ছে। পক্ষান্তরে আমি যদিও বা আপনি অন্যায় করলে আমিও করবো সে নীতিতে বিশ্বাস করি না। আপনি যদি দেখেন বিএনপির আমলে এইসব সরকারি আমলা, আপনার মনে আছে এনএসআই এর একজন ব্রিগেডিয়ার রহিম, পুলিশের আশাফুল হুদা, তাদেরকে সরকার সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল বলে সরকারের নজরের বাইরে থেকে কি আসলে একেবারে এরকম দুর্নীতি করা সম্ভব হয় কিনা এত বড় বড় ঘটনা? এবং এই যে ধরেন সংসদ সদস্য হবার জন্য যখন মনোনয়ন পাচ্ছেন, আগে দেখা যাচ্ছে তার নামে অনেক ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার খবর হচ্ছে, গণমাধ্যমে সেই খবরগুলো হচ্ছে, তারপরও তারা মনোনয়ন পত্র পাচ্ছেন। এটি কি আসলে ক্ষমতায় টিকে থাকবার জন্য দলগুলো ব্যবহার করছে কিনা? আমি আপনাকে বলি, আপনারা যে কথাটা সবসময় বলছেন যে সরকার ক্ষমতা থাকা অবস্থা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন, দেখুন এখন ডোনাল্ড ট্রাম্পের বিচার চলছে। যে অভিযোগে ডোনাল্ড ট্রাম্প বিচারের মুখোমুখি, সে অভিযোগটি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার আগে, তখনও তার বিচার হয়নি। উনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখনও তার বিচার হয়নি, এখন সে বিচারের মুখোমুখি। এখন একটি ঘটনা যদি জনসমক্ষে না আসে, মানুষের নোটিশে না আসে, তাহলে সেটা বিচার করার ওয়েটা কি? এক, আর যদি নোটিশে আসার আগেই বিচার করতে পারে এমন কোন যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়েছে কিনা, যে আমি যন্ত্র বলে জানতে পারলাম অমুক আমিনুল ইসলাম অপরাধ করছে, এটা জানার সুযোগ আছে কিনা? সুতরাং এখন জনসমক্ষে আসার পরে তো বিচার হবে, ডিসক্লোজ হওয়ার পরে তো বিচার হবে। ডিসক্লোজ হওয়ার পরে যদি সরকার তার বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা না নিত, আমি মাথা পেতে সরকারকে বলতাম এটা সরকারের ব্যর্থতা। সুতরাং এখন শুধু বেনজির নয়, আপনি দেখুন আওয়ামী লীগের অনেক এমপি, সাবেক এমপি, মৃত্যুর হত্যা মামলার অভিযোগ ছিল, তারা কারাগারে, এখনো কারাগারে। অনেক দুর্নীতির অভিযোগ এখন আওয়ামী লীগের বেশ কয়েকজন এমপি, কেউ হাইকোর্টের বারান্দায় দৌড়াচ্ছে, কেউ দুদকের বারান্দায় দৌড়াচ্ছে। তা আওয়ামী লীগ তো কাউকে ছাড় দিচ্ছে না। আমি নাম বললে 5 জন এমপির নাম বলতে পারবো। ইভেন আপনার মনে আছে
মগবাজারে কিন্তু একটি যেটি হত্যাকাণ্ড বলছিলাম যে মধ্যরাতে। আসলে যখন আমরা দেখি নির্বাচনের আগে আগে যখন হলফনামা প্রকাশ করা হয় সেই সময় গণমাধ্যমে কিন্তু বিভিন্ন প্রার্থীর দুর্নীতির বিষয়গুলো আসে এবং তারপরও আমরা দেখি যে তারা মনোনয়ন পেয়ে থাকেন। সময় অল্প, জোনায়েদ সাকির কাছে যেতে চাই। জোনায়েদ সাকি, আমরা দেখেছি আওয়ামী লীগের সময় যে দুর্নীতির কথাগুলো বলা হচ্ছে, 90-এর পর থেকে আওয়ামী লীগ বিএনপি দুই দলই ক্ষমতায় থেকেছে। বিএনপির সময় একেবারে রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে আমরা দেখেছি দুর্নীতির ঘটনা ঘটেছে। তাহলে এই যে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতা কাঠামোকে ব্যবহার করে কি দুর্নীতি কিনা, এটিকে প্রশ্রয় দেয় কিনা, এবং বিরোধী দলের রাজনীতিতে পাবলিক ইস্যু এবং ভূ রাজনীতিতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে, আলোচনায় রয়েছে, এই বিষয়গুলো কতখানি রয়েছে? ধন্যবাদ আপনাকে। একটু আমিন ভাই এবং পিন্টু ভাই অনেকগুলো প্রশ্ন তুলেছেন, আপনিও প্রশ্ন তুললেন। আমি জানি না কতটা সময় পাবো, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলি। প্রথম বিষয় হচ্ছে যে এই যে মানে সরকার বিব্রত নয়, এইটাই হচ্ছে একটা গুণগত পার্থক্যের জায়গা, যে এই বিদ্যমান ভোট ছাড়া এবং জনগণের ভোট ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে ক্ষমতায় থাকতে গিয়ে তারা আসলে কোনো কিছুতে এখন বিব্রত হচ্ছেন না। তিনটি নির্বাচন বিনা ভোট, মধ্যরাতের ভোট, ডামি নির্বাচন করেও তারা বিব্রত হন না। এখন এই প্রশ্নটা এই জায়গায় আমরা এসে পার্থক্য করছি আগেকার দুর্নীতিগুলোর সাথে। অবশ্যই আগে দুর্নীতি হয়েছে, কিন্তু এখনকার পার্থক্য হচ্ছে যে একটা সরকার গঠনগত দিক থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ভোট কারচুপিতে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, বিনিময়ে তাদেরকে অবাধে লুটপাটের একটা লাইসেন্স দিচ্ছে। এইটা এখন ধরেন সামনে চলে আসলো বলে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে, কিন্তু এই জিনিসটা আসলে কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়। ফলে সেই দিক থেকে সরকার যে এই সমস্ত বিষয়ের পৃষ্ঠপোষকতাকারী, তার নিজের ক্ষমতা টিকে রাখার জন্য এটা পরিষ্কারভাবে সামনে এসছে। এখন এই কারণে আমরা বারবার বলছি যে ক্ষমতা ব্যবস্থাটা, এই 72 সাল থেকে যে ক্ষমতা ব্যবস্থাটা বাংলাদেশে এই 53 বছর পরে এসে দাঁড়িয়েছে, তাতে এই বন্দোবস্তে কোনো সুষ্ঠু নির্বাচন আর সম্ভব না, কারণ এখানে ন্যূনতম কোনো জবাবদিহিতা নেই। এই কারণে বিরোধী দলের এবারের আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল যে তারা, এর মধ্যে অনেকেই ক্ষমতায় ছিল, যেমন বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু 31 দফা যখন একটা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার কর্মসূচিটা সামনে আসে, তার মানে এটা একটা স্বীকৃতি যে অতীতের ভুলভ্রান্তি কাটিয়েই আমাদেরকে নতুন পথে হাঁটতে হবে, যেখানে একটা ইনক্লুসিভ রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা যায়। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের রেসপন্স আসা দরকার ছিল, যেটা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের প্রস্তাবনা কি, সেখান থেকে আলাপ আলোচনার মধ্য দিয়ে, জাতীয় সংলাপের মধ্য দিয়ে আমরা হয়তো একটা উত্তরণে যেতে পারতাম। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে গিয়ে সমস্ত গণতান্ত্রিক লক্ষ্য, কর্মসূচি কিংবা প্রশ্নকে বাতিল করে দিয়ে তারা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায়। সময় একেবারেই শেষ। জায়েদুল হাসান পিন্টু, খুবই সংক্ষেপে মন্তব্য নেব আপনার। আন্তর্জাতিক সমীকরণকে তারা ব্যবহার করেছে, যেটা বলেছেন যে ভারত আছে বলে আমরা আছি, এবং তার মধ্যে দিয়ে জনগণকে নানানভাবে হ্যান্ডিক্যাপ করে। কতক্ষণ সময় আছে? যে একেবারেই সময় শেষ, খুব সংক্ষেপে। আমি ব্যবস্থা নিলে সরকার ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কেন, এটা তো তারা বলে না। যেটা বলছেন, একটা প্রশ্নের উত্তর আমরা দিতে চেয়েছিলাম যে আমাদের জনগণের মধ্যে কেন অনাগ্রহ, এখন কেন আমরা আন্দোলন করে পারছি না, আন্দোলন করে এই মুহূর্তে পারছি না বলেই কি আমরা ব্যর্থ? আমি সেটা বলছি না, আমি বলছি যতক্ষণ না পর্যন্ত আপনি সফল না হবেন। আমরা জায়েদুল হাসান পিন্টুর কথা শুনি, তার মন্তব্য নিয়ে শেষ করব। আমি বলছি যে আপনাদের সেই উপলব্ধিটা করা দরকার, সেই ইভালুয়েশনটা আপনারা করছেন বলে আমার মনে হচ্ছে না আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ডে। আমি সেটা বলছি, সেই আপনারা ব্যর্থ, আপাতত ব্যর্থ, পরে সফল হলে দেখা যাবে। আমি বলছি যে এই ব্যর্থতা আপনারা যতদিন বয়ে চলবেন ততদিন জনগণও সেটা ভুগতে থাকবে, আমি সেটা বলতে চাচ্ছি। আর এখন যেটা বলছেন সাকির, ওই বক্তব্যটা আমি নিচ্ছি, সেটা হলো জাতীয় সংলাপ হোক, আলোচনা যে কোনো পর্যায়ে হোক, দেশে তো একটা সংকট আছে, এটা সরকার স্বীকার করে না হয়তো, একটা রাজনৈতিক সংকট আছে, এটা চলছে। নির্বাচন নিয়ে, একটি গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে এই সংকট উত্তরণের রাস্তা একটি গ্রহণযোগ্য নির্বাচন, আর অন্যান্য বিষয় আছে, গ্রহণযোগ্য একটা নির্বাচনের একটা ব্যবস্থা। সেই জায়গায় যেতে হলে আপনার সংলাপে বসা দরকার। সংলাপে যখন আপনি বসবেন, আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যে কোনো সংকট সমাধানের বহুমুখী পথ বাতলে দিবে আলোচনা। সেই বহুমুখী পথের মধ্যে যেটা বেস্ট, সেটা রাজনৈতিক দলগুলোকে বাছাই করে নিতে হবে। সেটা যদি আপনারা না নিতে থাকেন, এইভাবে এটা চলতে থাকবে, রাজনীতির বিমুখতা বাড়তে থাকবে। সেই আশঙ্কাটা থেকে আমি বলছি, যখন আপনি রাজনৈতিক বিমুখ হয়ে যাবেন, তখন আপনার আরো অনেক সংকট তৈরি হবে, জবাবদিহিতার প্রশ্ন। তখন দেখবেন যে এখন তো জবাবদিহির কথা বলি, তখন হয়তো জবাবদিহির বিষয়টা আর আসবে না, মানে একটা অভ্যাসে পরিণত হবে।
সেই জায়গা থেকে আমি বলছি যে এই সংকট রাজনীতিবিদরা সৃষ্টি করেছেন। এখন সাকি বলতে পারে আমিন ভাই ঠিক সৃষ্টি করেছেন, আমিন ভাই বলতে পারে, কিন্তু সমাধানও এই রাজনীতিবিদদের মাধ্যমেই আসতে হবে। অনেক ধন্যবাদ জাহিদুল হাসান পিন্টু, অনেক ধন্যবাদ আমিনুল ইসলাম এবং জুনায়েদ সাকি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, ৭১-এর সঙ্গেই থাকবেন।